দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সরকার দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে ১৬৭ ভোটের ব্যবধানে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গণনা শেষে বিকেলে ৫:৩০টার দিকে মাত্র আধা ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা সিএএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য বা ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট দেননি ৬ জন। নির্বাচনে বিএনপির ভোটার ছিল ২৪৭ জন আর বিরোধী জোটের ৯০ জন। অন্যদিকে স্বতন্ত্র ৮ জন এবং ইসলামী আন্দোলনের ১ জন। সবার উপস্থিতিতেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। আজই প্রকাশ করা হবে গেজেট। আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি নির্বাচনের গণতান্ত্রিক চর্চা স্থানীয় সরকার নির্বাচনে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর তিনি এই কথা জানান। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ ধারা ১০(১) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। দর্শক, আমরা একটু সংসদ ভবনে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তার কাছে সরাসরি যেতে চাই। মোহন, একটু জানতে চাই যে রাষ্ট্রপতি নির্বাচিত হলো, সেইখানকার অবস্থা এবং সব মিলিয়ে আপনার কাছে সারাদিনের যে খবরাখবর সেগুলো একটু জানতে চাই। নির্বাচনের পর আসলে ফলাফল ঘোষণা করা হলো এবং ফলাফলে আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলে এখানে আসলে একটি আনন্দ ঘন পরিবেশ। যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, বিশেষ করে সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রীরা, তারা বিভিন্ন প্রতিক্রিয়া আমাদেরকে দিচ্ছিলেন। তাদের যে আবেগের কথাগুলো, তাদের কষ্টের কথাগুলো, তাদের লড়াই সংগ্রামের কথা, যে দিনগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদেরকে আগলে রেখেছিলেন, তাদেরকে পথ দেখিয়েছিলেন, তাদের সাথে একসাথে মাঠের রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই কথাগুলো তারা আজকে স্মরণ করছিলেন। পুরো বিষয়টা আমরা জানবো। এবং আজকে একটা বিষয় বলে রাখি, এই রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে কিন্তু নতুনভাবে অনেক কিছু আলোচনা এসেছে। বিশেষ করে বিএনপির সামনে রাজনীতির ধারা কী হবে, দলের মহাসচিব পদে কে যাবেন, এলজিইডি মিনিস্ট্রিতে কে যাবেন, ফলে এবং ঠাকুরগাঁও ১ আসনে কে বা উপনির্বাচনে মনোনয়ন পাবেন। যদিও অনেক আর্লি, বাট এটা আসলে আলোচনার বিষয়। এই সমগ্র বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন, তিনি বিএনপি বিট এবং প্রধানমন্ত্রী বিটের সাংবাদিক। মোহাম্মদ হুসাইন, আপনাকে ধন্যবাদ। একটু জানতে চাই আপনার থেকে যে এই যে আজকে নির্বাচন হলো, নির্বাচনটা কেমন দেখলেন এবং নির্বাচনের পরে আসলে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে? মোহন, সরাসরি সংসদ সদস্যদের সরাসরি ভোটে যখন নির্বাচন হয়েছে, ফলে এই নির্বাচন একেবারেই স্বচ্ছ। এখানে কোনো ধরনের কারচুপির প্রশ্নই আসে না। অন্যান্য নির্বাচনগুলোতে যে ধরনের প্রশ্নগুলো আসে, একেবারেই স্বচ্ছ নির্বাচন হয়েছে। সেই জায়গা থেকে একটি এবং একজন গ্রহণযোগ্য ব্যক্তি বলতে হয় যে জাতীয়তাবাদী দলের দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বচ্ছ রাজনীতিবিদ। তার কাছ থেকে বিরোধী দল এবং সরকারি দল সবার মধ্যেই প্রত্যাশা রয়েছে যে একটি নির্মোহ এবং নিরপেক্ষভাবে তিনি তার যে দায়িত্ব, রাষ্ট্রীয় যে অভিভাবকের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করবেন। আর আপনি যে জিজ্ঞেস করলেন যে জাতীয়তাবাদী দলের রাজনীতি বা সামনে চ্যালেঞ্জ কী হতে পারে, নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মহাসচিব পদে নতুন কেউ আসবেন এবং ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে একজন দায়িত্ব পালন করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সদস্যদের মধ্যে প্রত্যেকেই মহাসচিব পদে দায়িত্ব পালন করবার মতো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। এর মধ্যে ব্যাপকভাবে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দেশে আসার পর থেকে 5 আগস্টের পর থেকে জাতীয় ঐকমত্য কমিশন থেকে শুরু করে মোটামুটি বলা যায় যে বিএনপির সব নীতি নির্ধারণী জায়গাগুলো থেকে সবথেকে বেশি ভূমিকা রেখেছেন দৃশ্যমানভাবে। তারেক রহমানের সাথে তিনি নিবিড়ভাবে কাজ করেছেন, সেই জায়গাতে তার নামটি সবথেকে বেশি আলোচনা হয়। হয়তো সামনে স্থায়ী কমিটির যে মিটিং হয়, সে সভা হয় স্থায়ী কমিটির, সেই সভা থেকে হয়তো একটি নাম ঘোষণা আসতে পারে। তবে এখনো পর্যন্ত জাতীয়তাবাদী দল যেহেতু প্রত্যেকেই যোগ্য, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত ঠিক কাকে দায়িত্ব দেবে এই মহাসচিবের পদে সেটি শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা খুবই আর্লি, বাট তার উনি যে মিনিস্ট্রিতে ছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং বলা হয় যিনি দলের সাধারণ সম্পাদক পদে থাকেন তারাই মূলত এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে। এবং উপনির্বাচনের হয়তো সামনে একটা ঘোষণা আসবে নির্বাচন কমিশন থেকে, সেইখানে আসলে ভাবা হচ্ছে ওনার মেয়ে আছেন রাষ্ট্রপতির এবং তার ভাই আছেন জেলা সভাপতি, সব মিলিয়ে সামনে মির্জা ফখরুল ইসলামের অনুপস্থিতিতে রাজনীতিটা কোন দিকে আসলে যাবে। আজকের দিনে তিনি মহাসচিব হিসেবে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের পর তো তার যে সংসদ সদস্য পদটি শূন্য হয়েছে, সেই জায়গা থেকে ঠাকুরগাঁওয়ের এই আসনটি তার ভাই মির্জা ফয়সাল আমিন তিনিও আসতে পারেন, বা তার মেয়ে শামারু মির্জা। আমরা এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন বক্তব্যে বা তার সাক্ষাৎকারগুলোতে যেমনটা শুনেছি, তার মেয়ে, বড় মেয়ে শামারু মির্জা, তার মধ্যেও কিন্তু রাজনীতির প্রতি একটা অনুরাগ আছে এবং মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করার একটা আগ্রহ আছে। সেই জায়গা থেকে তিনিও আলোচনায় আছেন। শামারু মির্জা এবং মির্জা ফয়সাল আমিন দুজনে আলোচনায় আছেন বলে আমরা সিনিয়র নেতৃত্ব যারা রয়েছেন, বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, তাদের মতো যারা নেতা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন এই মহাসচিব পদের যিনি এখন রাষ্ট্রপতি হলেন তার শূন্যতা আসলে একটা থেকেই যাবে, এবং দীর্ঘ বছর 11 সাল থেকে 26 তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই যে একটা দীর্ঘদিন একটা দলের নেতৃত্ব দিয়ে আসছেন, ফলে আজকের দিনটার পর আসলে বিএনপিতে নতুনভাবে যদিও সরকারে আছেন, তারপর সাংগঠনিকভাবে নতুন কিছু আসবে কিনা, বা সেটা একটা শূন্যতা থেকে যাবে কিনা। নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 1.5 দশকের বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। সেই জায়গা থেকে দলের সবথেকে দুঃসহ সময় এবং অন্ধকার সময় বলা যায়, গুম খুন নির্যাতন নিপীড়ন জাতীয়তাবাদী দলের উপর দিয়ে ফেসিবাদী সরকারের এটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রামে দলকে সংঘবদ্ধ করা এবং বারবার কারাগার যাওয়া, কারাগার থেকে বের হওয়া, দলকে চাঙ্গা রাখা। আমরা দেখি যে বিভিন্ন সময় যে মহাসমাবেশগুলো হয়েছে, সেই মহাসমাবেশগুলোতে একদিনের মহাসমাবেশ কয়েকদিন, প্রায় 3 দিনের মহাসমাবেশে রূপান্তর হয়েছে। সেই জায়গা থেকে একজন সংগঠক হিসেবে মহাসচিবের দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভূমিকা ছিল দুঃসহ বা যে দুঃসময়ে, সেটি একটি শূন্যতা নিঃসন্দেহে থেকে যাবে। তারপরেও বলতে চাই যে জাতীয়তাবাদী দলের যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকে যোগ্য। যাদের মধ্যে যেই মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবো বা সামনের দিনে আসুক, তারা নিঃসন্দেহে দায়িত্ব পালন করবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ মোহাম্মদ হোসেন। আমাদের সহকর্মীও বলছিলেন এবং আমরাও দেখছিলাম, যদিও আজকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন, তিনি আগামীকাল আজকে গেজেট প্রকাশের পর আগামীকাল শপথ নেবেন। তারপরে কিন্তু যে রাজনৈতিক যে একটি বিএনপির মহাসচিব কে হবেন, এলজেডি মন্ত্রণালয়ে কে যাবে, ঠাকুরগাঁও 1 আসনে কে উপনির্বাচনে অংশ নেবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। সব মোটা থেকে বলতে গেলে যে আজকের দিনটি আসলে একটা আনন্দ ঘন পরিবেশে এমপিরা ভোট দিয়েছেন এবং ভোটের মাধ্যমে তাদের রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। মোহন, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে হোসাইন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিল সংসদ ভবনের বাইরে থেকে রাষ্ট্রপতি নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে যে আনন্দঘন মুহূর্ত, সেই মুহূর্তের কথা তিনি যেমন জানাচ্ছিলেন এবং একই সাথে সংসদ সদস্যরা কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন সেটাও তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দুর্নীতি দমন কমিশনের চলমান মামলা অনুসন্ধান ও চার্জশিটের জট কমাতে কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের নবনিযুক্ত কমিশনার ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। তিনি বলেন, প্রায় 5.5 মাস কমিশন না থাকায় জমে থাকা কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। কোন কোন মামলা ও অগ্রগতি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব তা চিহ্নিত করে কর্মপরিকল্পনা নির্ধারণ করবে নতুন কমিশন। বিদেশে অর্থ পাচার রোধেও কার্যকরভাবে কাজ করার কথা জানিয়ে দুদক কমিশনার বলেন, নতুন কমিশনের ইতিবাচক কার্যক্রম কিছুদিনের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান হবে। আমরা আমাদের প্রায়োরিটি ঠিক করছি।
কোন কাজটা আগে হাত দিলে দেশে জনগণের কাজে লাগবে সেই অনুযায়ী আমরা আগাবো। আমরা আমাদের পেন্ডিং কাজ কি আছে এবং দেশের জন্য রাষ্ট্রের জন্য কোন কাজটি বেশি প্রয়োজনীয় সেটা আমরা বাছাই করছি। সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিব। আরও কিছুদিন অপেক্ষা করেন, আপনারা অনেক ভালো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা একটু সংসদ ভবনে যেতে চাই। সেখানে এই মুহূর্তে সরকার দলীয় চিফ হুইপ কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাব। ডক্টর অলি আহমদ সাহেব তিনিও আমাদের বিজয়ী প্রার্থীকে কংগ্রেচুলেট করেছেন। এই কালচারটা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল এবং হারিয়ে দিতে বসেছিল। সেই কালচারটা আবার পুনরায় ফিরে আসতে শুরু করেছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের গণতন্ত্র কিন্তু সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে কিন্তু গণতন্ত্র। গণতান্ত্রিক সরকার না থাকলে ডেভেলপমেন্ট হবে না, গণতান্ত্রিক সরকার না থাকলে আপনাদের উন্নয়ন হবে না, গণতান্ত্রিক সরকার না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে তারা কোনো পথ খুঁজে পাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যেটা নির্ধারণ করেছি নিজেদের জন্য, আমরা ভালো থাকবো, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো, সেটা হবে না, কোনোটাই হবে না যদি গণতন্ত্র না থাকে। আমরা গণতন্ত্র বিল্ড আপ করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। আমাদের ছোট্টখাট্ট ত্রুটি আছে, আমরা বা বড় ত্রুটিও থাকতে পারে। আমরা সরকারে আসার পরই আপনারা দেখেছেন তেলের ক্রাইসিস, এটা বিএনপি সৃষ্টি করেনি। বিএনপি চেষ্টা করেছে এবং মোকাবেলা করার জন্য, হ্যান্ডেল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং আল্লাহর রহমতে সেটা মোকাবেলা হয়েছে। আমরা যৌথভাবে যখন সিদ্ধান্ত নিয়েছি সংসদে, আমরা যৌথভাবে সংসদে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা গণতান্ত্রিক এবং আপনারা যারা সব বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের উন্নয়ন অব্যাহত থাকে এবং উন্নয়ন সাধিত হয়। যদি আপনাদের কলম দিয়ে উন্নয়ন সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। আপনাদের কলম দিয়ে যদি এই দেশের অগ্রগতি সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। তাই আমরা বিশ্বাস করতে পারবো ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই একটা দিক খুঁজে পাবে আপনাদের কলমের মাধ্যমে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনে মিডিয়া সেন্টারে এতক্ষণ কথা বলছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গারা এদেশের পরিবেশ ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারা মাদক পাচার, চোরাচালান সহ নানা ধরনের অপরাধ করছে বলে জানান তিনি। দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ অডিটোরিয়ামে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শেষ হলো 3 সপ্তাহের ক্যাপস্টোন কোর্স। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ বিভিন্ন পেশার 37 জন অংশ নেন এই আয়োজনে। সমাপনী অনুষ্ঠানে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। এরপর সেনাপ্রধান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানে এই কোর্স থেকে পাওয়া জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান। আপনারা জেনেছেন রোহিঙ্গা ইস্যুস কীভাবে আমাদের এফেক্ট করছে, এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপর হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে অনেক ধরনের অপকর্ম চলছে। এ সময় তিনি তুলে ধরেন রোহিঙ্গা সংকট সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও। অংশগ্রহণকারীদের জ্ঞান, অভিজ্ঞতা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি এক করে যে শক্তি তৈরি হবে তা দেশের উন্নয়নের কাজে লাগবে বলেও প্রত্যাশা তার। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। দিনে দুপুরে ফিলিং স্টেশন থেকে প্রায় ১.৫ কোটি টাকা ডাকাতির মূল হোতা জলিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে একথা জানান বাহিনীটির মুখপাত্র।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নাম ও কাঠামোগত পরিবর্তনের পর প্রত্যেক সদস্য জবাবদিহিতার আওতায় আসবে। সম্প্রতি র্যাবের নাম ও কাঠামো পরিবর্তন করে একটি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনটি পাশ হলে র্যাবের নতুন নাম হবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা SRB। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। পরিকল্পনা করে নজরদারি, তারপর মুহূর্তেই লুট 1,21,00,000 টাকা। গত 9 আগস্ট বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে এই ডাকাতি হয়। অংশ নেয় 3টি মোটরসাইকেলে 6 জন সহ মোট 9 জন। 2 আগস্ট 2026 তারিখে মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্য প্রদানকারী কাউসার এবং এই ডাকাতি বাস্তবায়নকারী জলিল মোল্লা একসাথে ডিএল ফিলিং স্টেশনে যায় এবং পুরো এলাকাটি নিখুঁতভাবে রেকি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানায় র্যাব। পরিকল্পনাকারী হাকিম ডাকাতকে গত 16 আগস্ট 2026 তারিখ দিবাগত রাত্রে গ্রেফতার করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 17 আগস্ট সকালে উত্তরা থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। 18 আগস্ট 2026 তারিখে রাঙামাটির কাপ্তাই এলাকা থেকে ডাকাত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। মতিঝিলে 17 লাখ টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতির সাথেও জড়িত থাকার কথা জলিল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে যে প্রায় 2.5 মাস আগে মতিঝিলে সংগঠিত 17 লক্ষ টাকার একটি ডলার ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সে এবং তার চক্র জড়িত ছিল। এর আগে এই মামলায় আরও 5 জনকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র জানান, নতুন আইনে SRB কিভাবে কাজ করবে সেটি সরকার নির্ধারণ করবে। কার্যবলী কিভাবে পরিচালনা করবে পুরোটি সরকারের উপরে নির্ভর করছে। এক্ষেত্রে আমি শুধু বলতে পারি যে নতুন একটি আইন প্রণীত হচ্ছে, আপনারা সবাই এটা জানেন, এবং এই আইন প্রণয়নের মাধ্যমে আমি বলবো যে এই বাহিনীটির জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, বলবো যে শুভ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তবে কাঠামোগত পরিবর্তন হলেও বাহিনীর প্রতিটি সদস্যকে জবাবদিহিতার আওতায় থাকতে হবে বলে জানান তিনি। আইনটি যখন প্রণীত হবে তখন র্যাবের আওতায় যে সকল সদস্য বিচারাধীন ছিল তাদের যে বিচার কার্য সেই আগের হিসাব অনুযায়ী চলমান থাকবে। একটি অনেক বড় সংস্কার, এই সংস্কারের মাধ্যমে কিন্তু পূর্বের যে অভিযোগ, পূর্বের যে অন্যায়গুলো, সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আশা করছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। বাংলাদেশ নেপাল সাংস্কৃতিক ও সৃজনশীল বার্ষিক বিনিময় কর্মসূচি আয়োজনের প্রস্তাব দিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান। বুধবার বিকেলে কাঠমান্ডুর বসন্তপুরে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাঠমান্ডু দরবার স্কয়ারে বিউটিফুল বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব করেন। বাংলাদেশ নেপাল ফটো জার্নালিস্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে নেপালের ন্যাশনাল ফোরাম অফ ফটো জার্নালিস্ট এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে বিউটিফুল বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। দুদেশের মধ্যে বন্ধুত্ব, পেশাগত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান ও পর্যটন প্রসারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ব আলোকচিত্র দিবসে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সরকারি কাজে বড় পরিসরে AI ব্যবহারের আগে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর ইসমাইল জবিউল্লাহ। গবেষণা সংস্থা বিজের আয়োজনে সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত সেমিনারে প্রযুক্তিবিদ, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে AI ব্যবহারের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রযুক্তিবিদরা বলেন, সরকারি কাজে AI ব্যবহার সরকারি সেবা বাড়ানোর পাশাপাশি জিডিপিতে ইতিবাচক পরিবর্তন আনবে। বাংলাদেশের জন্য নিজস্ব AI সার্ভার গড়ার তাগিদ দিয়ে তারা বলেন, বাংলা ভাষায় AI সার্ভার তৈরির প্রয়োজনীয় অনেক উপাদান বাংলাদেশে রয়েছে, তবে AI ব্যবহারকারীরা দক্ষতার সঙ্গে কাজ করবে সে সতর্কতাও আলোচনায় উঠে আসে। বাংলাদেশ আর অপেক্ষা করবে না। আমি বিশ্বাস করি সরকারের ব্যয়, ক্রয়, স্বাস্থ্যসেবা, কর ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষায় সহায়তা করতে সক্ষম। সম্প্রতি সড়ক ব্যবস্থাপনায় সীমিত পরিসরে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সুফল পাওয়া যাচ্ছে। তবে AI ব্যবহারের ক্ষেত্রে যারা এটি ব্যবহার করবেন তাদের দক্ষ হতে হবে।
সেই সঙ্গে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। তীব্র গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের ৩০০-র বেশি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, দিনের পর দিন গ্যাস সংকটের কারণে এরকম বহু কারখানা বন্ধ করে দিতে হচ্ছে। বিকেএমএ বলছে প্রায় $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে গার্মেন্টস শিল্প। হাবিবুর রহমানের তথ্য, ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে প্রায় ৩ সপ্তাহ ধরে গ্যাস সরবরাহের তীব্র সংকট চলছে। এরই মধ্যে টানা ৬ দিন সম্পূর্ণ বন্ধ ছিল সরবরাহ। শিল্প উদ্যোক্তারা বলছেন, এখন তাদের উদ্বেগ বিদেশি ক্রেতাদের নিয়ে, কারণ গ্যাসের কারণে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে, যে কারণে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে। বিকেএমএ বলছে, এরই মধ্যে ৩০০-এর বেশি গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। একটি শিল্প গ্রুপের চেয়ারম্যান জানান, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সারা দেশের শিল্প উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়বে। সেই ২১ দিন গ্যাস না থাকার কারণে দেশ যে কি ক্ষতি হয়েছে ৫ বছরে এই ক্ষতি পোষানো সম্ভব না, কারণ আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার সব নষ্ট হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা আরও জানান, গ্যাস সংকট এখন আর শুধু উৎপাদন বন্ধের সমস্যা নয়, বাংলাদেশে শিল্পের আগামী দিনগুলো কেমন চলবে সেটাও নির্ভর করছে কতদিনে এই সমস্যার সমাধান হবে তার উপর। যে অবস্থাটা চলতেছে এটা যদি চলমান থাকে এবং এটা যদি উত্তরণ অতি শীঘ্র না হয়, তাহলে হয়তো আমার বায়ুর আমার প্রতি সে ইম্প্যাক্ট করতে পারে। প্রত্যেকটা বায়ারই আমাকে যখন অর্ডারটা দেয় একটা স্কেডিউল করে দেয় এবং আমাদের ওই স্কেডিউল অনুযায়ী আমরা টিএনএ করি যে আজকে এত পিস, কালকে এত পিস, ডে আফটার টুমরো আবার এত পিস করব। কিন্তু আমরা যে এই 6 দিনের প্রোডাকশনটা আমরা আর মেকআপ করতে পারবো না। এই গত প্রায় ২০-২৫ দিন যে সংকট আমরা দেখলাম, আমার এই 38-40 বছরের গার্মেন্টসের ইতিহাসে এত বড় সংকট গ্যাসের আমরা কখনোই ফেস করি নাই। নারায়ণগঞ্জের ফতুল্লা বেসিক শিল্পাঞ্চলের সভাপতির দেয়া তথ্য মতে এখানে ৩৫৪টি নিটিং কারখানা রয়েছে, এর মধ্যে ৫৬টি বন্ধ হয়ে গেছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের হিসাব বলছে, জেলায় ১৫৩৩টি বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, আর কলকারখানা সহ অধিদপ্তরের আওতায় ছোট শিল্প কারখানা রয়েছে ২৭২৭টি। শান্তা ইসলাম, ৭১। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই অভিযানে দেশের ৫২ লাখ মানুষকে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। আজ রাজধানীর দক্ষিণ নগর ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গর্ভবতী নারী ছাড়া ১ বছরের বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। একই সাথে ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বিশেষ তৎপরতা শুরুর কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। মামুন হোসেনের রিপোর্ট। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নতুন টিকাদান কর্মসূচির রূপরেখা নিয়ে রাজধানীর দক্ষিণ নগর ভবন মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। অনুষ্ঠানে জানানো হয় ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই দফায় ৫১,৭৫,০০০ মানুষকে টিকার আওতায় আনবে সরকার। গর্ভবতী নারী ছাড়া ১ বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। একই সাথে কথা বলেন দেশের বর্তমান সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। ডেঙ্গু ও হামের মতো রোগ বাড়লেও সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের এই কাজ প্রতিনিয়ত করতে হবে। এখনো সামনে আরো 3টি মাস রয়েছে। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, মানুষ হাত ধুয়েছে, হাত মুখ ধুয়ে খেয়েছে, তরিতরকারি ধুয়ে খেয়েছে, এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জানান, কামরাঙ্গীচর ও গ্যান্ডারিয়া সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে এই টিকাদানের প্রধান লক্ষ্য ধরা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপে নেন না কেন,
কোনোটাই কিন্তু কার্যকর হবে না। কলেরা টিকা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু ও হামের মতো রোগ থেকে বাঁচতে প্রয়োজন পারিবারিক সচেতনতা। সরকার শুধু ওষুধ ও ভ্যাকসিন দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই, এমনটাই মনে করেন বক্তারা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। দর্শক, কলকাতার হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশির ময়নাতদন্ত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এই ঘটনায় হোটেলের এক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 2 জনকে। তবে এখনও হদিস মেলেনি মালিকের। এই ঘটনার পরে বাংলাদেশি পর্যটকরা নিজেদের নিরাপত্তা নিয়ে বেশ উৎকণ্ঠায় রয়েছেন। আমরা একটু কলকাতায় যেতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন সত্যজিৎ চক্রবর্তী, তিনি রয়েছেন। সত্যজিৎ, একটু জানতে চাই কখন নাগাদ আসলে ময়নাতদন্ত শেষ হবে, এবং একই সাথে একটু জানতে চাই মরদেহগুলো দেশে ফেরানোর ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ আছে সেখানেই মোট 9টি, যার ভিতরে বাংলাদেশ আছেন 7 জন। এই 9 জনের দেহের ময়নাতদন্ত হয় এবং 2 জন যে ভারতীয় ছিলেন সেই 2 জনের মরদেহে কিন্তু ময়না তদন্ত শেষে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আর যে 7 জন বাংলাদেশি নাগরিক যাদের দেহের ময়না তদন্ত শেষ হয়েছে এবং সেগুলি কিন্তু মর্গের যে সংরক্ষিত জায়গা আছে সেখানেই কিন্তু তাদের রাখা হয়েছে। বেশ কিছু নথি, এই যে দেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রয়োজনীয় নথি সেগুলো আগামীকালের মধ্যে সম্পন্ন করা হবে এবং 22 তারিখের মধ্যে বাংলাদেশের নিয়ম মেনে, যে পদ্ধতি মেনেই কিন্তু দেহগুলি নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এমনটা জানিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু এক মৃতের আত্মীয় তিনি কলকাতায় এসেছিলেন এবং তিনি কিন্তু সারা দিন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে তিনি অপেক্ষা করেছিলেন এবং তাকেও একই কথা বলা হয়েছে যে 22 তারিখের মধ্যে আগামীকাল সম্পন্ন আর কি যাবতীয় কাজকর্ম সব সম্পন্ন করে 22 তারিখের মধ্যে দেশে নিয়ে যাওয়া হবে মৃতদের দেহ। তো অন্যদিকে কিন্তু এই যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে যিনি লিজ মালিক ছিলেন সে জাফরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর যিনি জমির মালিক বীরেশ্বর মৈত্র, তার খোঁজে এখনো তল্লাশি আর কি করছে পুলিশ। অন্যদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাতৃ স্ট্রিট এবং এই এলাকার মোট 7টি এমন আর কি হোটেল পাওয়া গেছে, আবাসিক হোটেল, যেখানে পরিকাঠামো নেই। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে সত্যজিৎ, আরেকটু জানতে চাই যে আমরা যতটুকু জানতে পেরেছি কলকাতার বেশ কিছু হোটেল সিলগালা করার কথা জানতে পেরেছি। এই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? দেখুন, কোনো সিলগালা করা হয়নি। যে ভবনটি আর কি যেখানে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছিল, শুধুমাত্র সেই ভবনে যে কটি হোটেল ছিল, 6টি হোটেল এবং আবাসিক যে হোটেল, সেই আবাসিক হোটেলগুলোকে কিন্তু সিলগালা করা হয়েছে। পুরো ভবনটি যেহেতু সিলগালা করা হয়েছে সেই জন্যই অন্যান্য যে হোটেল সেগুলো কিন্তু বন্ধ। এবং আজ সকালে অন্যান্য আবাসিকদের কিন্তু মালপত্র পুলিশের উপস্থিতিতে সরিয়ে দেওয়া হয় এবং তাদের অন্যত্র আর কি তারা আছেন যে সমস্ত আবাসিক ছিলেন। এবং অন্যান্য বেশ 7টি হোটেল আছে যাদেরকে নোটিশ ধরানো হয়েছে। তাদের পরিকাঠামো কেন নেই, ফায়ার পরিকাঠামো অর্থাৎ আগুন নিরাপত্তার পরিকাঠামো, সে বিষয়ে তাদের কাছে কারণ জানাতে বলা হয়েছে দমকল এবং কলকাতা পুলিশের তরফে। সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সত্যজিৎ চক্রবর্তী আমাদেরকে কলকাতা থেকে জানাচ্ছিলেন কলকাতার হোটেলে যে 7 জন বাংলাদেশি নিহতের আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।